হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমরা যেটা এই চ্যানেলে যে আলোচনা চলছে সেটা হলো WBSSC গ্রুপ সির অ্যারিথমেটিক পোর্শন, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যারিথমেটিকে যে সিলেবাস তোমাদের আছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হলো ডিস্ট্যান্স অ্যান্ড টাইম, অর্থাৎ প্রতিটা পরীক্ষায় এই ডিস্ট্যান্স ও টাইম থেকে একটা অঙ্ক তোমাদের অবশ্যই আসবে। এবং এই চ্যানেলে এর আগে অনেকগুলো চ্যাপ্টার আলোচনা হয়েছে, তোমরা সেগুলো দেখবে, ভিডিওগুলো দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। আমরা এখান যেটা আলোচনা করব সেটা হলো ডিস্ট্যান্স এবং টাইম। এবং এখানে যে অঙ্কগুলো আলোচনা হবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামে এসছে, তাই তোমরা খুব ভালো করে পেন ও পেপার নিয়ে খাতা কলম নিয়ে প্রত্যেকটা অঙ্ক নোট করতে থাকবে। এই ভিডিওতে কিছু অঙ্ক আলোচনা হবে, এর পরেও তোমাদের আরও ভিডিও আসবে, সেখানেও কিছু অঙ্ক আলোচনা হবে। তো প্রত্যেকটা ভিডিও তোমরা আশা করি মন দিয়ে দেখবে এবং তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমার সঙ্গে থাকবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা করব কি, কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অত্যন্ত জরুরি। এবং জরুরি তো বটেই, পাশাপাশি যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে ট্রিকের প্রয়োজন হয় সেই ট্রিক ব্যবহার করতে গেলে তোমাদের এই ফর্মুলাগুলো অবশ্যই লাগবে। চলো একটা একটা করে আলোচনা করা যাক। যেমন ধরো, দেখো কি বলছে প্রথমে, এক্স কিলোমিটার, তোমরা 5 নম্বর দেখো, এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে ওয়াই কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসতে যদি মোট টি সময় লাগে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি কিলোমিটার। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অঙ্ক করার ট্রিক। এবং এই চ্যাপ্টারে টোটাল তোমাদের 13 থেকে 14টা তোমরা ট্রিক্স পাবে। এই 13 থেকে 14টা ট্রিক্স তোমাদের প্রত্যেকটা মানে এই 13 থেকে 14টা ট্রিক্সের মধ্যে তোমাদের সমস্ত অঙ্কগুলো এক্সামে আসবে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। প্রত্যেকটা ট্রিক্স আমি এখানে লিখে দিয়েছি। এর মধ্যে হতে পারে কোনো একটা ট্রিক্স থেকে অঙ্ক এক্সামে এলো না, সেটা হতে পারে, কিন্তু যে ট্রিক্সগুলো এখানে আলোচনা হয়েছে এর বাইরে তোমাদের কোনো অঙ্ক যাবে না, এটা তোমরা নিশ্চিত থাকো। তাহলে প্রথমে কি বলছে, এবং এই ট্রিক্সগুলো তোমাদের অঙ্ক করার সময় আরও বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু তার আগে তোমাদের এখানে এই ট্রিক্সগুলো তোমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে মুখস্থর মতো, ঠিক আছে? তো চলো একবার বলে দিই ট্রিক্সগুলো কী আছে। এক্স কিলোমিটার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে ওয়াই কিলোমিটার গতিবেগে ফিরে আসতে মোট টি যদি সময় লাগে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। অর্থাৎ ধরো কোনো ট্রেন বা কোনো বস্তু এ থেকে গেল বিতে, তাহলে এ ও বি এর যেতে কত কিলোমিটার বেগে গেল? ধরো আমি গেলাম এক্স কিলোমিটার পার ঘন্টা, এটা গেলাম, আর এলাম কততে? ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে এবার বলছে মোট টাইম লাগলো টি, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কী হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। আরও বিস্তারিত আমরা পাবো এটা অঙ্ক করার সময়। চলো 6 নম্বরে কি বলছে, দুজন ব্যক্তি এক স্থান থেকে একই সময়ে যথাক্রমে এক্স কিলোমিটার পার ঘন্টা এবং ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য টি হলে স্থান দুটির মধ্যে বলছে দূরত্ব কত হবে? এর আগে বলে দিয়েছে দুজনের গতিবেগ বলেছিল, সময় বলেছিল টি। এবার কি বলছে,
এবার বলছে দুজনের দুরকম গতিবেগ, দুজনের দুরকম গতিবেগ, গতিবেগ আলাদা হলে তাদের কি হবে, যার বেশি সে ওই গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছাবে, আর যার কম সে দেরিতে পৌঁছাবে। সেই জন্য তাদের এখানে বলে দিয়েছে, দেখো এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্সটা বড় ওয়াইটা ছোট, এই ধরনের কন্ডিশন থাকলে তাদের দুজনের মধ্যে সময়ের পার্থক্য টি হবে, বা অঙ্কতে তোমাদের অন্য কিছু দেওয়া থাকতে পারে। তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। আচ্ছা, এবার 7 নম্বরে কী বলছে, এ এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর টি ঘন্টা পরে বি একই স্থান থেকে ওয়াই কিলোমিটার বেগে পার ঘন্টা বেগে একে ধরার জন্য শুরু করে যাত্রা। যদি ওয়াইটা বড় হয়, অর্থাৎ বি এর গতিবেগ যদি বেশি হয়, তাহলে বি যাত্রা শুরু করার পর মিলিত স্থানে সময় লাগবে কি, আগে এক্স মানে আগে এ এর গতিবেগ, তারপরে যেটা বেশি গতিবেগ, অর্থাৎ বি এর গতিবেগ বেশি ওয়াই, তাহলে ওয়াই থেকে এক্স বাদ দেবে ইন্টু টি। তারপর কি বলেছে, যাত্রা শুরু করার স্থানে তাদের মিলিত স্থানের দূরত্ব কী হবে, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি কিলোমিটার। অর্থাৎ যার গতিবেগ বেশি তার থেকে যার গতিবেগ কম সেটা মাইনাস হবে, এবং এক্স ওয়াই মাল্টিপ্লাই হবে ইন্টু টি। এটা স্থান দুটির মধ্যে দূরত্ব। প্রতিটা ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে যার গতিবেগ বেশি হয় তার থেকে যার গতিবেগ কম হয় সেটা তোমাদের মাইনাস হয়। ওকে, চলো এবার পরে 8 নম্বর কি বলছে। 8 নম্বর বলছে কি, পরস্পর থেকে ডি কিলোমিটার দূরে অবস্থিত দুজন ব্যক্তি এ ও বি একই দিকে হাঁটতে থাকলে টি ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী স্থলের দিকে হাঁটলে তারা টি2 ঘন্টায় মিলিত হয়। এ এর গতিবেগ বি এর থেকে বেশি হলে এ এর গতিবেগ আর বি এর গতিবেগ এখানে তোমাদের দেওয়া আছে। অর্থাৎ বলেছে পরস্পর থেকে ডি কিলোমিটার দূরে অবস্থিত দুজন ব্যক্তি, অর্থাৎ আমি যদি ধরি এখানে এ আছে আর এখানে আছে বি, তাদের ডিস্টেন্স কত, এটা হচ্ছে ডি। এবার বলেছে যে দুজনাই একই দিকে যদি হাঁটতে শুরু করে, একই দিকে হাঁটলে তারা টি1 ঘন্টায় মিলিত হয়, টি1 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটলে, অর্থাৎ বি যদি এদিকে হাঁটে আর এও যদি এদিকে হাঁটে, অর্থাৎ উল্টো দিকে হয়, তাহলে তারা টি2 ঘন্টায় মিলিত হয়। এবার বলেছে টি2 থেকে টি1টা বড়, টি2 থেকে টি1টা বলেছে বড়। তাহলে এ এর গতিবেগ বি এর গতিবেগ থেকে যদি বেশি হয়, বলে দিয়েছে এ এর গতিবেগ আর বি এর গতিবেগ থেকে বেশি, তাহলে এর গতিবেগ হবে ডি বাই 2 ইন্টু টি1 প্লাস টি2 বাই টি1 টি2। আর বি এর গতিবেগ কী হবে, টি1 মাইনাস টি2 বাই টি1 টি2 ইন্টু ডি বাই 2। ওই যে বললাম, যার গতিবেগ বেশি তার থেকে যার গতিবেগ কম তার সবসময় সেটা মাইনাস হবে। ওকে, চলো নেক্সট আলোচনায় যাওয়া যাক। দেখো আমরা পরের পেজে চলে এসেছি। কি বলছে, না এটা তোমাদের করলাম, এর পরের পেজে দেখো কি বলছে 11 নম্বরটা, দুই ব্যক্তি একই সময়ে দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা টি1 ঘন্টা টি2 ঘন্টায় তারা নিজ নিজ গন্তব্যস্থলে যদি পৌঁছায়, তাহলে ওই দুই ব্যক্তি সাক্ষাৎ হতে সময় লাগবে। তাহলে অর্থাৎ এটা যদি এ হয়, এ যাচ্ছে এই দিকে, আর এটা যদি বি হয়, দুই ব্যক্তি একই সময়ে দুই স্থান থেকে পরস্পরের অভিমুখে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে রওনা, অর্থাৎ এ বি এর দিকে আর বি যাচ্ছে এর দিকে। তারা টি1 ও টি2 ঘন্টায় তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। অর্থাৎ বি পৌঁছে যাবে
T1 এ বিতে, আর বি পৌঁছে যাবে T2 সময়ে, T2 ঘন্টা সময়ে এতে। তাহলে দুই ব্যক্তির সাক্ষাতের সময় হবে T1 T2 বাই T1 প্লাস T2। ওকে, এগুলো তোমাদের অঙ্কতে প্রয়োগ হবে, তখন আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তোমরা এখন শুধু এগুলোকে শুধু নোট করে নাও। এই নোট তোমাদের এর বাইরে কিছু অঙ্ক আসবে না, এবং এই ফর্মুলাগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে তোমাদের দরকার হবে, তাই তোমরা এটাকে তাড়াতাড়ি নোট করে নাও। তারপর কি বলছে 12 নম্বর ট্রিক্স কি বলছে 12 নম্বর, এক ব্যক্তি পি স্থান থেকে T1 ঘন্টায় যাত্রা শুরু করে কিউ স্থানে T2 ঘটিকায় পৌঁছায়। আবার বি ব্যক্তি কিউ স্থান থেকে T3 ঘটিকায় যাত্রা শুরু করে পি স্থানে T4 ঘটিকায় পৌঁছায়। তাদের পরস্পরের সাক্ষাৎ হওয়ার সময় হচ্ছে T3 প্লাস T2 মাইনাস T3 ইন্টু T4 মাইনাস T3 বাই T2 মাইনাস T1 প্লাস T4 মাইনাস T3। এই ট্রিক্সটা তোমাদের সরাসরি এইভাবেই তোমাদের অনেক সময় এমসিকিউ আকারে চলে আসতে পারে, তখন তোমাদের এই মডেলটা দেওয়া থাকবে, এটা চলে আসতে পারে সরাসরি পরীক্ষায়। কারণ বিভিন্ন এক্সামে এত বড় ট্রিক্স দিয়ে কোনো অঙ্ক না আসার সম্ভাবনাই বেশি, তাই এই ট্রিক্সটাকে এইভাবেই তোমাদের এক্সামে দিয়ে দিতে পারে, তাই তোমরা জাস্ট এটাকে মনে রাখবে। ওকে, চলো 13 নম্বর কি বলছে, এক ব্যক্তি x কিলোমিটার পার ঘন্টা বেগে y কিলোমিটার দূরবর্তী কোনো গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর ব্যক্তিটি টি ঘন্টা করে বিশ্রাম নেয়। সমগ্র পথ যেতে তার সময় লাগে y বাই এক্স প্লাস y মাইনাস 1 ইন্টু টি ঘন্টা। 14 নম্বর কি বলছে, কোনো বিশ্রাম ছাড়া এক ব্যক্তি x কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগ গন্তব্যস্থলে যায়, বিশ্রাম সহ y কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়। ওই ব্যক্তি প্রতি ঘন্টায় বিশ্রাম নেয়। তাহলে গতিবেগের পার্থক্য বাই বিশ্রাম ছাড়া গতিবেগ, গতিবেগের পার্থক্য বাই বিশ্রাম ছাড়া গতিবেগ। এটা হচ্ছে কি, কোনো তোমরা পড়েছো নিশ্চয়ই, দেখো কোনো বিশ্রাম ছাড়া এক ব্যক্তি x কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়, বিশ্রাম সহ y কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়। একটা হচ্ছে বিশ্রাম সহ আর একটা বিশ্রাম ছাড়া। তাহলে কতক্ষণ বিশ্রাম নিয়েছে, তাহলে বিশ্রাম ছাড়াটা যদি নেয় তাহলে বিশ্রাম ছাড়াটা বড়টা নিচে, আর তাদের ওপরে কি গতিবেগের পার্থক্য। এরপরে দেখো এরপরে আর 3টে আছে ট্রিক্স। দেখো কি বলছে, এক ব্যক্তি মোট যাত্রাপথের পি অংশ এস কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং কিউ অংশ x2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আর অংশ s3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে 1 বাই পি বাই s1 প্লাস কিউ বাই s2 প্লাস আর বাই s3 প্লাস ডট কিলোমিটার পার ঘন্টা। এই ট্রিক্সটা তোমাদের পরীক্ষায় না আসার সম্ভাবনাটা বেশি, কারণ এটা বড় ট্রিক্স, এবং এটা তোমরা এইভাবে মনে রেখে দেবে। হতে পারে যে তোমাদের এইভাবেই চলে এলো ট্রিক্সটা, সেটাই তোমাদের অ্যান্সার দেওয়া থাকলো। চলো তারপরে কি বলছে, দুই ব্যক্তি এ ও বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার এ ঘন্টা ও বি ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে কি হবে, এ ও বি এর গতিবেগের অনুপাত কত হবে? এ ও বি এর গতিবেগের অনুপাত হবে উল্টোটা, অর্থাৎ বি এর কত লেগেছে, বি ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়, বি ছোট বি ঘন্টা পর পৌঁছায়, আর এ স্মল এ ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে এ বাই বি উল্টোটা, অর্থাৎ বি এর রুট ওভার স্মল বি বাই রুট ওভার স্মল এ। তারপরে 10 নম্বরটা কি বলছে, এক ব্যক্তি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে T1 ঘন্টা দেরি হয়, এবং y কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে T2 ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? xy বাই y মাইনাস এক্স ইন্টু T1 প্লাস T2। তাহলে
বেশ কিছু ট্রিক্স আলোচনা করলাম। এই ট্রিক্সগুলো তোমরা অবশ্যই নোট করে নাও, এবং এরপরে যে অঙ্কগুলো আলোচনা করব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এক্সামে এসছে, সেই অঙ্কগুলোতে তোমাদের এই ট্রিক্সগুলো ব্যবহার করা যাবে, তখন আরও বিস্তারিত বুঝতে পারবে। চলো দেখা যাক প্রথম অঙ্কটা কি আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা বিসিএসে এসছে 2015 মেনে। আমরা সেই অঙ্কটা করব। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, আর অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। ওকে, তারা সকাল 7 AM যাত্রা শুরু করলে তাদের সাক্ষাৎ হবে। ওকে, তাদের কখন সাক্ষাৎ হবে সেটা বলে দিয়েছে। তাহলে আমরা এর আগে ট্রিক্সের যে ট্রিক্সগুলো আছে সেখানে তোমাদের এটা বলা আছে, তোমরা দেখলেই দেখতে পাবে। সেটা হচ্ছে, দেখো কি বলছে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 6 ঘন্টায়, তাই তো। অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় কত, 4 ঘন্টায়। আচ্ছা, তারা সকাল 7টায় যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে, তাই তো। তাহলে কি করব বলো তো দেখি। তাহলে দুটো ব্যক্তি বা দুটো ট্রেন সাক্ষাতের ফর্মুলাটা কি বলতে পারবে কেউ? সাক্ষাতের ফর্মুলা বলো, কে বলতে পারে? তাহলে প্রথম ট্রেন, দেখো কিভাবে করছি অঙ্কটা। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হবে, স্পিড কত হবে? স্পিড, এটাকে যদি আমরা V1 বলি তাহলে কি হবে, ডিস্টেন্স বাই টাইম। ওকে, এত কি ডিস্টেন্স বাই টাইম, এটা V1, এটা প্রথম ট্রেনের ক্ষেত্রে আমরা ধরলাম। আচ্ছা, এবার চলো দ্বিতীয় ট্রেনে কি হবে? দ্বিতীয় ট্রেনে যদি V2 বলি গতিবেগ, তাহলে কি হবে? দেখো ডিস্টেন্সটা তো দুজনের ক্ষেত্রেই একই, দুজনের ক্ষেত্রেই একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে আর একটা হাওড়া থেকে বর্ধমান, একই ডিস্টেন্স বলেছে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, D/4, কারণ দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সমান কি আমরা কি জানি, গতিবেগ সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম সমান হচ্ছে, আচ্ছা এটাকে স্পিডও বলতে পারো তোমরা, বা আচ্ছা তোমরা এটাকে বলো তোমরা এটাকে তোমরা S1 বলো। স্পিড, এটা হলো S2, কারণ কি স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ দূরত্ব বাই সময় সমান কি গতিবেগ। তাহলে S1 S2 পেলাম। এবার তোমরা বলো কি বলেছে, দুটো ট্রেন, তাহলে দুটি ট্রেন মিলিত হবে কখন, ফর্মুলা কি, দুটি ট্রেন মিলিত হবে কি টোটাল ডিস্টেন্স বাই, তাহলে আমরা টাইমটা কি পাবো, দেখো এখানে কি লিখেছি, স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম কত হবে সমান, এটা ইমপ্লাই করে কি টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড।
তাই না? সময় কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড সমান হচ্ছে সময়। তাহলে দুটি ট্রেন মিলিত হবে কি বলো বলো, কে বলতে পারে? তাহলে ডি বাই 6 প্লাস d/4, ওকে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল কি গতিবেগ। তাহলে কি পাবো আমরা? ট্রেন দুটি মিলিত হওয়ার সময় পাবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানে ডিডি কেটে যদি যায় 6 আর 4 লসও কত হবে? 12 হবে, ওকে। তাহলে 1 বাই ডিডি কেটে যাবে, তাহলে কি হবে? 2 প্লাস 3 বাই 12, অর্থাৎ 12/5 সমান কত হচ্ছে এটা বলো? এটা কি কি হিসাবে আছে? এটা হচ্ছে ঘন্টা বা 2 ঘন্টা কত? এটা ভাগ করলে কত হয় বলো? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা ভাগ করলে কত হচ্ছে। তাহলে 2 ঘন্টা 40 মিনিট, তাই তো? দেখো তোমরা নিজেদের মতো হিসাব করো। 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে? দেখো তো তোমরা। তাহলে এবার কি বলেছে দেখো, দেখো তোমরা ভালো করে, বা এটাকে তোমরা এইভাবে রাখতে পারো। তোমরা এটাকে এইভাবে রাখতে পারো, দিস ঘন্টা, ওকে। তাহলে এবার কি বলেছে দেখো, তাহলে এটা যদি হয় 2.2 ঘন্টা, তাহলে আমরা বলতে পারি যে ট্রেন দুটি মিলিত হবে 2.2 ঘন্টা পর, ওকে। এটাকে তোমরা মিনিট করতে পারো। তাহলে এটাকে যদি আমরা মিনিট করি, তাহলে 2 ঘন্টা আর এটা কত হচ্ছে? 24 মিনিট। কারণ কি, এখানে হচ্ছে 2/5 মিনিট আছে, তাহলে 2/5 যদি মিনিট হয়, তাহলে 2/5 ইন্টু 60 মিনিট, অর্থাৎ 24 মিনিট, ওকে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট বা 2 ঘন্টা 24 মিনিট পর। তাহলে দেখো কটায় ট্রেন দুটো যাত্রা শুরু করেছে, কটার সময়? 7টায়। তার কত ঘন্টা পর মিলিত হচ্ছে? 2 ঘন্টা 24 মিনিট পর। তাহলে টোটাল টাইম কত? 7 প্লাস দিস এই ঘন্টা। তাহলে তারা কখন সাক্ষাৎ করবে? তাহলে সকাল 7টায় তারা যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করার 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হয়েছে। তাহলে তারা কখন মিলিত হবে? 7 প্লাস 2 ঘন্টা 24 মিনিট সমান হচ্ছে 9:24 AM, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। সকলে আশা করি বুঝতে পেরেছো। এই যে এখানে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা এই জায়গাটা ঠিকঠাকভাবে তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ টোটাল যেটা ডিস্টেন্স বাই
তাদের কি বেগ, টোটাল ডিস্টেন্স বাই তাদের যে বেগটা, অর্থাৎ টোটাল ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বাই তাদের কি বেগ, এটা পেলে আমরা ডিস্টেন্স বা বেগ পেলে আমরা টাইমটা পেয়ে যাব। তাদের ট্রেন দুটি বা কোনো ব্যক্তি হতে পারে, তাদের মিলিত হওয়ার সময় হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই বেগ d/6 প্লাস d/4 দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম 2 ঘন্টা 24 মিনিট পরে মিলিত হয়। তাহলে 7টার সময় যদি তারা যাত্রা শুরু করে, তার 2 ঘন্টা 24 মিনিট পর হয় কত? 9টা 24। তাহলে অ্যান্সার হবে 9টা 24। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এবার কি বলছে, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? তাই তো, ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত তাই বলেছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি দেখতে পাচ্ছি, দেখো ডিস্টেন্স কত, দূরত্ব সমান কত? দুটি ট্রেন একই সময় বলেছে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? তাহলে দূরত্ব তো একই, দূরত্ব হচ্ছে ডি, ডিস্টেন্স, আর সময় তো বলেছে প্রথম ট্রেনের কত লাগে? প্রথম ট্রেনে লাগছে তোমার 1 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনে লাগছে কত? দ্বিতীয় ট্রেনে লাগছে 4 ঘন্টা। সময় কি? সময় টি ধরলাম, সরি এটা হবে এটা বেগ ধরবো। একই সময় বলেছে, একই সময় যাত্রা শুরু করে দুজনে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনে যদি একই সময়ে যাত্রা শুরু করে তাহলে সময় যদি তাহলে আমাদের কি বার করতে হবে? ট্রেন দুটির গতিবেগের অনুপাত, অর্থাৎ v1/v2। প্রথম ট্রেন যদি আমি প্রথম ট্রেনের বেগ ধরি v1 আর দ্বিতীয় ট্রেনের বেগ ধরি v2, তাহলে আমাকে বার করতে হবে v1:v2 সমান কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে v1:v2, তাহলে v1 মানে কি? দেখো তোমাদের এখানে লিখছি আমি, v1 মানে কি? দেখো v1 মানে আমি বলতে পারি একই ডিস্টেন্স, তাহলে d বাই টাইম কত? 1 ঘন্টা লেগেছে, তাই তো। আর v2 সমান d/4। এবার যদি সময় ফিক্স থাকে, সময় যদি ফিক্সড থাকে তাহলে কি হবে? সময় ফিক্স থাকলে দূরত্ব সমানুপাতিক বেগ, যখন টি নির্দিষ্ট। যখন সময় নির্দিষ্ট তখন কি d1 আর বেগ কি হবে? সরল অনুপাতে থাকবে, কারণ যত বেগ বেশি হবে তাদের দূরত্ব বেশি হবে, আর যত বেগ কম হবে তাদের দূরত্বটা কি
কম হবে। এবং সময় বলেছে নির্দিষ্ট। সময় যখন নির্দিষ্ট তখন কি হয়, দূরত্ব বেগের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি বলেছে, আমাকে কি বার করতে হবে, v1 is to v2, v1 is to v2। তাহলে বলতে পারি v1 বাই v2 সমান d বাই 1 ইন্টু 4 বাই d সমান 4 বাই 1। অতএব v1 is to v2 সমান 4 is to 1। আচ্ছা 4 is to 1 দেখো তো, দেখো সি অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখানে যেটা মনে রাখার বিষয় উল্লেখযোগ্য সেটা হলো বেগের সঙ্গে দূরত্ব হচ্ছে সমানুপাতিক যখন টি ফিক্সড, মানে টি নির্দিষ্ট। এখানে কি বলেছে, দুটো ট্রেন একই সময় বলেছে, একই সময়, তার মানে কি টিটা ফিক্সড। টিটা যখন নির্দিষ্ট তখন দূরত্বের সঙ্গে বেগের সম্পর্ক হয় সরল সম্পর্ক, সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক। তাহলে v1 বাই v2 সমান d বাই 1, আর নিচে কি হবে d বাই 4, উল্টে গেলে হবে 4 বাই d, তাহলে 4 is to 1। তাহলে সি অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। কি বলছে দেখো, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পরে কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? তাহলে দেখো, এটা হচ্ছে কনস্টেবল, এখানে চোর আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা কত, 114 মিটার। তাহলে কনস্টেবলের গতিবেগ কত, 21 মিটার পার মিনিট, আর চোরের গতিবেগ কত, 15 মিটার পার মিনিট। তাহলে কনস্টেবলের যেহেতু বেশি, সেই জন্যই তো ও ধরতে পারবে। কনস্টেবলের গতিবেগ বেশি বলেই সে ধরতে পারবে, কম হলে তো ধরতে পারতো না। ওকে, তাহলে কনস্টেবলের গতিবেগ কতটা বেশি? অতএব আপেক্ষিক বেগ সমান 21 মাইনাস 15 সমান কত, 6 মিটার পার মিনিট। অর্থাৎ এই যে আপেক্ষিক বেগ মানে কি, কারো সাপেক্ষে বেগ। তাহলে কনস্টেবলের আপেক্ষিক বেগ কত? কনস্টেবলের যেহেতু বেশি, তাহলে 21 থেকে চোরের 15 মিটার পার মিনিট মাইনাস করলে 6 মিটার পার মিনিট, তাই তো? তাহলে আপেক্ষিক বেগটা 6 মিটার পার মিনিট। সেই জন্যই তো কনস্টেবলের যদি বেশি বেগ হয় তবেই না সে চোরকে ধরতে পারবে। কনস্টেবলের বেশি না হলে তো সে চোরকে ধরতে পারবে না। যেহেতু কনস্টেবলের বেশি বেগ, সেই জন্য সে চোরকে ধরে ফেলবে। এবং চোরকে কত স্পিডে ধরবে? তার আপেক্ষিক বেগ 6 মিটার পার মিনিট এটা। তাহলে এই বেগটা সে পার মিনিট বেশি কি হয়, পার মিনিটে এই 6 মিটারটা কনস্টেবল বেশি দৌড়াচ্ছে, তাই তো, পেছনে ছুটছে, অর্থাৎ পার মিনিট সে 6 মিটার বেশি যাচ্ছে। এই বেশি গিয়েই তো সে ধরবে, বেশি অতিক্রম করেই তো সে ধরবে। তাহলে আমাকে বার করতে হবে যে সময়, চোরকে ধরতে কত সময় লাগবে। তাহলে 114/6 এত মিনিট। তাহলে 6 1 6, 9 মিনিট। দেখো বোঝা গেল? এখানে কনস্টেবলের বেগটা বেশি বলেই তো সে ধরতে পারবে চোরকে, বেশি না হলে তো সে ধরতে পারতো না, তাই না? কনস্টেবলের গতিবেগটা তো বেশি, সেই বেশি গতিবেগ নিয়েই তো কনস্টেবল চোরকে ধরবে। সেই বেশি গতিবেগ কত, 6 মিটার পার মিনিট, অর্থাৎ মিনিটে সে 6 মিটার বেশি যায়। তাহলে বেশি গিয়েই তো সে চোরকে ধরবে। তাহলে বেশি গিয়ে তার কত সময় লাগবে? 19 মিনিট সময় লাগবে। ওকে, কারণ সে আপেক্ষিক বেগ নিয়ে ধরবে। যদি একই বেগ হতো, যদি কনস্টেবলের সেই 15 হতো, তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো? ধরতেই পারতো না। এও পালাতো, কনস্টেবলের পেছনে ছুটতো, কেউ কাউকে ধরতে পারতো না।
কিন্তু কনস্টেবলের গতিবেগ যেহেতু বেশি, তাহলে সে 1 মিনিটে চোরের থেকে বেশি যাবে, তাহলে চোরের থেকে 6 মিটার সে বেশি যাচ্ছে প্রতি মিনিটে। এই 6 মিটার বেশি গিয়েই তো সে 114 মিটার যে ডিস্টেন্সে কনস্টেবল পেছনে ছিল, সেই অতিরিক্ত বেগ নিয়েই সে এই ডিস্টেন্সটাকে কভার করবে। তাহলে তার সময় কত লাগবে? সময় লাগবে 19 মিনিট। তাহলে এখানে ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো কি বলছে, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? এখানে শব্দের গতিবেগটা দেওয়া আছে। কি বলছে, একটি স্থান থেকে ফায়ারিং করা হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড পর পর। তাহলে বন্দুক চালানোয় ট্রেনে করে এবার ওই স্থানের দিকে, অর্থাৎ এখানে ফায়ারিং হচ্ছে আর এদিকে ট্রেন আসছে। ওকে, এখান থেকে ফায়ারিং হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড। তাহলে 11 × 60 + 45 সমান কত? বলো কত হচ্ছে? 705 নাকি? 705 এটা কি সেকেন্ড হবে, তাই তো? তাহলে এটা হলো, আমরা সেকেন্ড হিসাবে লিখলাম। ওকে, তাহলে 11 মিনিট 45 সেকেন্ডকে আমরা সেকেন্ড হিসাবে কনভার্ট করলাম। এবার কি বলছে, এক ব্যক্তি এই ট্রেনে আসছে, যে সে 11 মিনিট পর পর দ্বিতীয় শব্দ, 11 মিনিট পর পর শব্দগুলো শুনছে, মানে একটা শব্দ শোনার 11 মিনিট পর সে দ্বিতীয় শব্দ শুনতে পাচ্ছে। তাহলে এখানে যদি আমি 11 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি, তাহলে হবে 660 সেকেন্ড। তাহলে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হলো 705 - 660, তাহলে হলো 45 সেকেন্ড, তাই তো? অর্থাৎ এই যে ফায়ারিং জোন, এখান থেকে ফায়ার করা এবং এই ট্রেনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির শোনা, এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 45 সেকেন্ড। ওকে, আশা করি সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছ। অর্থাৎ যেখান থেকে ফায়ার হচ্ছে সেখানে ফায়ারিং করা হলো, এবং ওই ফায়ারিং করার সেন্টারের দিকে যে ট্রেনটা আসছে, সেই ট্রেনে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির ওই শব্দ কখন শুনছে? 11 মিনিট পর পর। ওকে, তাহলে ওই যে এখানে ফায়ার করছে এবং এখানে শুনছে ওই ব্যক্তি ট্রেনের মধ্যে থেকে শুনছে, এই যে পার্থক্য, সেই পার্থক্যটা কত? পার্থক্যটা হলো 45 সেকেন্ডের পার্থক্য। অর্থাৎ এখানে ফায়ারিং হচ্ছে আর সে 45 সেকেন্ড, অর্থাৎ এই যে সময় এদের মাঝখানে, সেটা হচ্ছে 45 সেকেন্ডের সময় পার্থক্য। তাহলে আমরা বলতে পারি যে এই যে দুজনের মধ্যে ডিস্টেন্স, ভালো করে শোনো, এই যে দুজনের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 45 মিনিটে অতিক্রম করবে কারা?
একদিক থেকে এদিক থেকে যাচ্ছে, এ থেকে যাচ্ছে ট্রেনের দিকে কি শব্দ, তাহলে শব্দের গতিবেগে শব্দ কি করবে 45 সেকেন্ড অতিক্রম করবে। আর এদিক থেকে কি আসছে, এদিক থেকে আসছে ব্যক্তি এবং শব্দ, কারণ ব্যক্তি শব্দ শুনছে, আর কি আসছে, তাহলে ব্যক্তি তো অতিক্রম করছে, তাহলে ব্যক্তি এখানে হবে ট্রেন, অর্থাৎ এদিক থেকে আসছে, তাহলে ট্রেন সেও 45 সেকেন্ড অতিক্রম করছে দূরত্ব, এবং ট্রেনের মধ্যে আছে ব্যক্তি, এবং ব্যক্তি যে শব্দ শুনছে দুজনেই করছে কি 45 সেকেন্ড দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটাকে যদি আমরা একটু লিখি তাহলে কি দাঁড়াবে বলো তো, তাহলে সাউন্ড তাই তো ইন্টু সাউন্ড, এটা হবে ইন্টু 45 সেকেন্ড সমান, এখানে কি হবে এখানে ট্রেন কত, ট্রেনের স্পিড, আমি এটা ট্রেনের স্পিড ধরলাম, তাহলে ট্রেনের স্পিড সে 45 সেকেন্ড প্লাস বোঝা গেল, এবং সাউন্ড ইন্টু এখানে এভাবে লিখতে পারি, ট্রেনের সাউন্ড ইন্টু কত হবে ইন্টু বা তাহলে ট্রেনের গতিবেগ কত, সাউন্ডের গতিবেগ কত, শব্দের গতিবেগ, আচ্ছা এখানে লিখছি 330 ইন্টু আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমরা এই অঙ্কটা করো, তাহলে এই অঙ্কটা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। বা এখানে দেখো কি হচ্ছে 45 সমান ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিডটা আমাকে বার করতে হবে ইন্টু 45 প্লাস ট্রেনের যে সাউন্ড তার গতিবেগ কত, অর্থাৎ 11 মিনিট পরপর শুনেছে, তাই তো, তাহলে 11 ইন্টু 60, ওকে, বা ট্রেনের স্পিড সমান কত হচ্ছে দেখো, বা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো কি দাঁড়াচ্ছে, ST
ইন্টু 11 ইন্টু অঙ্কটা একটু ভুল আছে, চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো কি বলছে, তিনটি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? তাহলে তিনটি গাড়ির গতিবেগ কত, বেগের অনুপাত, তিনটি গাড়ির বেগের অনুপাত হচ্ছে 2:3:4। তাহলে বেগ মানে কি? ভি মানে ডি বাই টি, অর্থাৎ বেগের অনুপাত বলা আছে, তাহলে সমদূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে আমরা বলতে পারি বেগ সমান কি, ডিস্টেন্স বাই, তাহলে বলেছে সমদূরত্ব অতিক্রম করবে, তাহলে বেগ আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে বেগের সঙ্গে এখানে তোমাদের দেখতে হবে বেগের সঙ্গে ডিস্টেন্সের সম্পর্কটা কি, বেগের সঙ্গে ডিস্টেন্সের সম্পর্কটা কি বলো, তোমরা বলো। বা টি সমান এখানে বলতে পারি ডি বাই ভি1। তাহলে টি তো এখানে নির্দিষ্ট করা আছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি তাদের ডিস্টেন্সের অনুপাত হবে, দূরত্বের অনুপাত হবে সমান তাহলে দেখো কি বলছিলাম এখানে তোমাদের, দেখো বলেছে সমদূরত্ব মানে কি, ডিটা ফিক্সড। তাহলে ডি যদি ফিক্সড হয় তাহলে টি এর সঙ্গে ভি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি টি সমানুপাতিক ব্যস্তানুপাতিক টি ব্যস্তানুপাতিক 1/v যখন ডি নির্দিষ্ট।
অর্থাৎ যখন ডি ফিক্স তখন টি এর সঙ্গে ভি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি তাদের দূরত্বের অনুপাত হবে কি, সমদূরত্বের অনুপাত কি হবে 1/2:1/3:1/4। অর্থাৎ তাদের বেগ দেওয়া আছে, বেগের অনুপাত দেওয়া আছে, তাই তো। তাহলে বেগের অনুপাত দেওয়া আছে, এটাকে যদি আমরা সময়ের সঙ্গে ভাগ করি, অর্থাৎ সমদূরত্ব গেলে তাদের কত সময় নেবে, তাহলে টি এর সঙ্গে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার আমরা কি ফ্র্যাকশনকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হয়, অর্থাৎ ফ্র্যাকশনকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে, এদের মধ্যে লসাগু করতে হবে। তাহলে 2, 3, 4 এর লসাগু কত দেখবা 12 হবে। তাহলে 12 দিয়ে গুণ করতে হবে 3টিকে, = 1/3 × 12 1/4 × 12। ওকে, তাহলে কত হচ্ছে 6:4:3। ওকে, তাহলে 6:4:3 আছে, এটা হবে সঠিক উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে আমার আরও ভালো লাগে এবং তোমরাও যাতে ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।